This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। আজকে আমরা এসেছি তৃণমূল কংগ্রেস নেতা রিজু দত্তের বাড়িতে, রিজু দত্তের সাথে আড্ডা মারতে। আপনারা জানেন প্রতি রবিবার আমরা কারুর না কারুর সাথে এই আড্ডায় বসি। আজ রবিবারে আমাদের সাথে আছেন রিজু দত্ত। রিজুর সাথে গল্প করব, রিজুর ব্যক্তিগত জীবন জানবো, রিজুর সাথে বিভিন্ন রকম প্রশ্ন করে ব্যতিব্যস্ত করার চেষ্টা করব। রিজু সেগুলোকে কিভাবে কমব্যাট করে সেটা আপনারা লক্ষ্য রাখুন। রিজু, এনকে ডিজিটালে আরো একবার স্বাগত। দেখুন, আমরা দর্শকদেরকে বলে রাখি, এটা কোনো ইন্টারভিউ না, এটা পুরো আড্ডা। আড্ডা হিসাবে দেখবেন, কোনো সাক্ষাৎকার হিসাবে না। রিজু, তোমাকে আমার একটা কথা খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করেছে বহুদিন ধরে। তোমার পরিবারে তোমার বাবা ডাক্তার ছিলেন, তোমার মা ডাক্তার, তোমার ভাই ডাক্তার, তুমি হঠাৎ রাজনীতিতে কেন? এর পেছনে গল্পটা হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বিটেক করেছি বায়োটেকনোলজিতে ম্যাড্রাস ইউনিভার্সিটি থেকে। তারপর আমি মাস্টার্স আর পিএইচডি করেছি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ইংল্যান্ডে। এবার সেটা করার পর আমি লন্ডনে চাকরি করছিলাম। এই চাকরি করতে 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 তখন আমার মা যেহেতু ডাক্তার, তিনি প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট। আমার ভাই তখন সেকেন্ড ইয়ার ডাক্তারি পড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজে। আমার বাবাও ডাক্তার ছিলেন। সেই সময় হঠাৎ করে বাবার সেরিব্রাল অ্যাটাক হয়। বাবার সেরিব্রাল অ্যাটাক হওয়ার পর ভাই আসতে পারবে না, মা একজন প্র্যাকটিসিং ডাক্তার, মার ওপরে চাপ পড়ে যাচ্ছে। আর আমার তখন লন্ডনে ব্রিটিশ পাসপোর্ট হতে আর 2 বছর মাত্র বাকি ছিল, আমার আইএলআর হয়ে গেছিল। সেই সময় আমি কলকাতায় ফিরে আসি। এবার ফিরে আসার পর বাবারও দীর্ঘদিন আস্তে 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 শরীর আরো খারাপ হতে শুরু। কত সালের কথা বলছো? এটা আমি বলছি 2007-08 সাল। বাবারও শরীর খারাপ হতে শুরু হলো এবং তারপরে বাবাকেও বাঁচাতে পারলাম না, আর আমারও লন্ডনে ফেরা হলো না। আর ওখানেও একটা বড় সময় যদি আমি চাকরিতে ফেরত না যাই, আর তো চাকরিটাও থাকে না, পাসপোর্টও থাকে না, ভিসাও থাকে না, ওটা নষ্ট হলো। এবং তারপরে যেহেতু এই ডিগ্রিগুলো ছিল, যেহেতু এখনো বাংলায় বিদেশি ডিগ্রির একটা ভ্যালু আছে একদম, তো সঙ্গে সঙ্গে তখন আমি একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল সরকারে, তখন যদিও বামফ্রন্ট সরকারে একটা বিজ্ঞপ্তি বেরোয় এবং সেই বিজ্ঞপ্তিতে আমি গিয়ে ওয়াক ইন ইন্টারভিউ দিই এবং ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে আমি একটা চাকরি পাই। আমি আজকের দিনে পশ্চিমবঙ্গ সরকারে ক্লাস 1 গেজেটেড অফিসার। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। এটা নিয়ে অনেকবার বড় বড় টিভির চ্যানেলে আমি নাম করেই বলছি। এবিপি আনন্দের ঘণ্টাখানেকে যখন আমি যেতাম তৃণমূলের পক্ষে, তখন সিপিএম এর কিছু ওইসব মুখপাত্ররা এটা নিয়ে কটাক্ষ করেছিল। কিন্তু এরা যখন কটাক্ষ করে, এরা ভুলে যায় যে আমি চাকরিটা পেয়েছিলাম বাম আমলে, 1 চাকরিটা পেয়েছিলাম মেরিট বেসিসে, 2 আর 3 হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতায় আমি এই চাকরিটা পেয়েছিলাম। এর সাথে তো তখন তো তৃণমূল সরকারই আসে। এবং তারপরে যখন তৃণমূল কংগ্রেস সরকারে আসে 2011 সালে, তারপরে আমার তো রাজনীতির সাথে কোনো সম্পর্কই ছিল না। যেহেতু আমি কংগ্রেস ঘরানার ছেলে, যখন ইউথ কংগ্রেসের সেক্রেটারি ছিলেন ডক্টর মানস ভূঁইয়া, তখন মানস ভূঁইয়ার আন্ডারে একটা ডাক্তার সেল তৈরি হয়েছিল কংগ্রেসের। যে ডাক্তার সেলের চেয়ারম্যান ছিলেন ডক্টর সুদীপ্ত রায়। সেই সময় সেই ডাক্তার সেলের সভাপতি ছিলেন আমার বাবা ডক্টর রাহুল দত্ত, কারণ বাবা ন্যাশনাল মেডিকেল কলেজে সেই সময় জিএস ছিল। ডক্টর নির্মল মাঝিকে কিন্তু রাজনীতিতে নিয়ে আসে আমার বাবা, ডক্টর মানস ভূঁইয়া, এরা। কারণ তার পেছনে একটা ছোট গল্প আছে বলি। বাবা আমাকে বলেছিল, আমরা গাড়ি করে, মানসদার গাড়িতে করে খুঁজতে বেরিয়েছিলাম যে কোথায় কংগ্রেসের ডাক্তার নেতা আছে। কাউকে পাওয়া যাচ্ছিল, সেই সময় তো কেউ মার্কেটে ছিল না। তখন এটা নির্মল আঙ্কেলও জানে। বাবা আমায় বলেছিল, বলে আমরা মেডিকেল কলেজে গেছি, মেডিকেল কলেজে গিয়ে দেখি একটা ছেলে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে হাত আঁকছে। ওই ছেলেটাকে আমরা ধরি যে তুই আমাদের একমাত্র ছেলে। সেই ছেলেটা হচ্ছে আমাদের ডক্টর নির্মল মাঝি। এটা আরেকটা কথা বলি, ডক্টর শান্তনু সেন আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, আগে কাউন্সিলরও ছিলেন 3 নম্বর ওয়ার্ডের কলকাতা পৌরসভার। ডক্টর শান্তনু সেনকেও অজিত পাঁজা, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজা সাহেবের কাছে কিন্তু আমার বাবাই হাত ধরে নিয়ে গেছিল। তো সেই সুবাদে শশীদি, যে আমাদের রাজ্যের এখন মন্ত্রী, আগে ছিলেন নারী শিশু কল্যাণ মন্ত্রী, এখন বাণিজ্য মন্ত্রী, তার সাথে আমার মার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক। তো শশীদি একদিন বাড়িতে এসেছিলেন এবং কথায় কথায় শশীদি বলেছিলেন, এরকম শিক্ষিত ছেলেদের তো রাজনীতিতে থাকা দরকার। তো আমি বলেছিলাম ঠিক আছে।
আর এটা ফ্যাক্ট। আজকে আমি ফার্স্ট ক্যামেরার সামনে এনকেটিভি ডিজিটালের পর্দায় প্রবিদ্যার সাথে বলছি, আমার রাজনীতিতে প্রথম হাতে খড়ি শশীদির থ্রু দিয়ে। শশীদির বাড়িতে আমি যখন প্রথম যাই, তখন আমি শশীদির বাড়িতে সকালবেলা অফিস করার পর বিকেলবেলা এবং রাত্রে আমি শশীদির বাড়িতে, শশীদির অফিসে আমি ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট লিখতাম। একদিন দুদিন না, বছরের পর বছর। এবং একটা তার আমার সামনে শশীদি কাউন্সিলর, এমএমআইসি, এমআইসি, তারপরে এমএলএ টিকিট, এখনো আমার কাছে ছবি আছে, আমি যদি দেখাতে পারি। শশীদির ফার্স্ট বিধানসভা ইলেকশনের ছবি আমি চেষ্টা করছি বার করার। তো আমি সেটা সাক্ষী। ম্যাডাম ফার্স্ট, তখন নারী শিশু কল্যাণ মন্ত্রী ছিলেন সেই সময় সাবিত্রী মিত্র। আমরা আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই এক্সক্লুসিভ ছবিটা রিজুর থেকেই পাওয়া। হ্যাঁ রিজু, তো এটা ম্যাডামের ফার্স্ট ইলেকশন। তখন আমরা তৃণমূলের একদম গ্রাসরুট থেকে আমি উঠে এসেছি। এরকম না যে আমার মা বাবা ডাক্তার, আমার দাদু ডাক্তার বলে আমি প্যারাশুট করে নেতা হয়েছি, না। কারণ আমার বংশে কেউ সক্রিয় রাজনীতি করেনি। তো আমি গ্রাসরুট থেকে একদম মিটিং মিছিল, ফ্ল্যাগ বাঁধার থেকে শুরু করে একজন বড়, এখন মন্ত্রী, সেই সময় কাউন্সিলর থেকে বিধায়ক, তার বাড়িতে বছরের পর বছর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট লিখেছি। এই করে 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 একটা ছেলে সাথে আমার পরিচয় হয়। তখন তৃণমূলের যুবা ছিল, যুবা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তৃণমূলের যুবা। তখন করণ শর্মা ছিল, রোহিত আগরওয়াল বলে একটা ছেলে ছিল। এরা তখন দাদার হয়ে দেখতো পুরোটা। তখন আমাকে এরা নিয়ে গেছিল দাদার কাছে। কেন মিথ্যা কথা বলবো, অভিষেক দার কাছে। এবং তারপর থেকে আমি যুবার থেকে শুরু করি। যুব, আমি কোনোদিন যুবর কোনো পদে টদে ছিলাম না, রাজনীতির মতো করেছি। আমার মনে আছে দাদার একটা মিছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মিছিল, আমার জীবনের সবচেয়ে লম্বা মিছিল যেটা আমি হেঁটেছিলাম, সেটা হচ্ছে সিথির মোড় থেকে ধর্মতলা। আচ্ছা, সিথির মোড় থেকে ধর্মতলা। তো সেই করে 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 কাজের নিরিখে, অন্য কিছু দেওয়ার আমার নেই, না আমার সামর্থ্য আছে। অনেকে তৃণমূলকে নিয়ে অনেক কথা বলে যে এই দিতে হয়, ওই দিতে হয়, এই নেতা ধরতে হয়, ওই নেতা ধরতে হয়। বিশ্বাস করুন, কোনো নেতাকে আমি ধরিনি, না কাউকে কোনোদিন কিছু দিতে হয়েছে। নিজের কাজের বেসিসে, নিজের যতটা ক্ষমতায় আমি কাজ করতে পেরেছি দলের হয়ে করেছি। করতে 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 2017 সালে, ঠিক 2017 সালে আমি একটা ইন্টারভিউ করি। সেই সময় ইন্ডিয়া টুডেতে একজন সাংবাদিক ছিলেন মনোজ্ঞা লোইওয়াল বলে। আমি আজকে স্মৃতিচারণ করছি, যেহেতু আড্ডা হচ্ছে প্রবিদ্যার সাথে খোলাখুলি। মনোজ্ঞা আমাকে বলে, ইন্ডিয়া টুডেতে বসবি, তুই তো ইংলিশে ভালো কথা বলিস, বসবি? তো আমি জানতাম না যে সেই সময় তো ওই অ্যাক্সেস ছিল না দলের ওপর মহলে, যে ইন্ডিয়া টুডেকে সেই সময় 2017 সালে তৃণমূল কংগ্রেস ব্যান করে দিয়েছিল। কারণ ওরা তৃণমূলের বিরুদ্ধে কিছু খবর করছিল বলে, অযৌক্তিকভাবে কিছু বিরোধী খবর করছিল। তো তখন আমি চ্যানেলে বসেছিলাম অ্যানালিস্ট হয়ে, বিশ্লেষক হয়ে, বা তৃণমূলের সমর্থক হিসেবে। এবার সেই দুটো করার পর আমার কাছে একটা ব্লক কলার আইডি থেকে ফোন আসে 2 দিন বাদে। আমি ফোনটা ধরি, ধরার পরে আমাকে পরিচয় দেয়, সেটা ছিল আমাদের রাজ্যসভার সাংসদ, রাজ্যসভার লিডার ডেরেক ওব্রায়েন স্যার। ডেরেক ওব্রায়েন স্যার তখন আমাকে বলেন, তুমি এত ভালো কথা বলো, তুমি তৃণমূল করো? বললাম, হ্যাঁ স্যার, আমি এত বছর ধরে করছি। তখন বলো, তুমি কি করে ইন্ডিয়া টুডেতে বসলে? তো আমি বললাম, স্যার আমি তো কিছু জানি না, আমার বন্ধু স্থানীয় আমাকে বলেছে। তখন আমাকে বললো, তুমি ঠিক আছে, তোমার বায়োডাটা কি আমি ফোনেই জানাই? তো বললো, ঠিক আছে, তুমি আর কোনো চ্যানেলে এইভাবে যাবে না, বিনা পারমিশন নিয়ে পার্টি, আমি দেখছি। তার কিছুদিন, 1 মাস বাদে ডেরেক ওব্রায়েন স্যারের আশীর্বাদে প্রথম আমাকে চ্যানেলে পাঠানো হয়, ইংলিশ চ্যানেলে, টিএমসি সাপোর্টার হিসেবে। আমার এখনো মনে আছে, মাথার ওপরে লেখা থাকতো টিএমসি সাপোর্টার। 6 মাস টিএমসি সাপোর্টার, তারপরে আমি হলাম, মাথার ওপরে লেখা এলো পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। তারপর 2019-এর লোকসভার 6 মাস আগে আমাকে ডেরেক ওব্রায়েন স্যার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশনে আমাকে দলের মুখপাত্র করা হলো, টিএমসি স্পোক্স পারসন। 19 থেকে আমি ন্যাশনাল চ্যানেলগুলো করি, হিন্দি, ইংলিশ, যত ন্যাশনাল চ্যানেল আছে, ইন্ডিয়া টুডে, টাইমস নাও, এনডিটিভি, আজ তাক, এবিপি নিউজ, সবই আমি করি। এই করতে 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 17 থেকে 21 অব্দি আমি ন্যাশনাল চ্যানেল করি। 2021-এর বিধানসভার পর
7ই নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমার লিডারের জন্মদিনে আমি গেছিলাম তাকে শুভেচ্ছা জানাতে। হট করে আমাকে লিডার বললে, অভিষেক দা বলে উঠলো, তুই এখন কি করছিস? আমি বললাম, দাদা কিছু না, তোমাকে উইশ করতে এসছি। আমাকে বলল, তুই সন্ধ্যে 6টায় এবিপি আনন্দে যাবি। আর 7ই নভেম্বর 2021 অভিষেক দার জন্মদিনের দিন থেকে আমার বাংলা মিডিয়াতে তৃণমূলের মুখপাত্র হয়ে আমি প্রথম শুরু করি এবিপি আনন্দ 6টার শো, এই ছক ভাঙা 6টা। আর তারপরে বাকি এই হচ্ছে রাজনীতি। তুমি তো রাজনীতি করে অনেক কিছু পেয়েছো, মানে অল্প সময়ের মধ্যেই, যেটা অনেকে সারা জীবন করে পায় না। অনেক কর্মীরা আছে, কর্মী থেকে যায়। তুমি নেতৃত্ব স্থানীয় এসছো, দলের মুখপাত্র হয়েছো, অনেক কিছু পেয়েছো। কি কি হারিয়েছো জীবনে? যদি হারিয়েছি বলতে হয় তাহলে পার্সোনাল সময় মানে পরিবারকে যে সময়টা দেয়া উচিত। আমরা সবাই সাংসারিক, আমাদের সবার পরিবার আছে, কিন্তু যেহেতু দলটা করি আমি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে দেখে, সংসার চালাতে আমি দল করি না প্রবীরদা। আমার অনেকে মনে করে, অনেকেই এখন ভাবে যে তৃণমূল কংগ্রেস করলে সংসার চালানো যায়। আমি মনে করি এটা অত্যন্ত ভুল ধারণা এবং নিম্নমানের ধারণা। আমি দল করি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে দেখে। আমি সংসার চালাতে দল করি না, কিন্তু কোনো সময় সংসারকে কিছু সময় টাইম দিতে হয়। আমার এরকম অনেক সময় হয়েছে যেখানে আমাকে দলের জন্য প্রচারে যেতে হয়েছে, জেলায় যেতে হয়েছে, বা যেখানে যেতে হয়েছে, যেখানে আমি বউয়ের জন্মদিন আমি বউয়ের সাথে থাকতে পারিনি, মার জন্মদিন আমি সময় দিতে পারিনি। এছাড়া আমি কিছু হারাইনি, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, যেটা তুমি বললে প্রবীরদা, আমি তোমার সাথে 100% একমত, যে আমার যে পাড়ায় থাকি, এই পাড়ায় 1998 সালের আগের থেকে এমন লোক আছে যারা বামফ্রন্টের কাছে প্রচুর মার খেয়েছে। আমিও মার খেয়েছি আহমাদ লাল পার্টির কাছে, সেই গল্প বলছি তোমায়। কিন্তু তারা প্রচুর মার খেয়েছে, গ্রাম ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়ে থেকেছে, কিন্তু আজ অব্দিও তারা নিজেদের পাড়ার বাইরে রাজনীতি করতে পারেনি। কিন্তু দিদির আশীর্বাদে, অভিষেকদার আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে, তোমাদের মতো সিনিয়রদের আশীর্বাদে, মিডিয়া সুবাদে, দল আমাকে এই যে মুখপাত্র করার সুবাদে, কুচবিহার থেকে কাকদ্বীপ আর যাই হোক, তৃণমূলের নেতা বলবো না, তৃণমূলের কর্মী হিসেবে রিজু দত্তকে সবাই চেনে, এটা একটা বিরাট প্রাপ্তি দাদা। আর এই যে সম্মানটা পেয়েছি, এই যে লোকে দুটো কথা শোনে, যেমন একটা ছোট্ট উদাহরণ, একটা লোকাল নাম করছি না, আর একটা রেশন দোকান, একজন সাংবাদিক, তোমাদেরই প্রফেশনের একজন বাচ্চা সাংবাদিক মেয়ে একটা পোর্টাল চালায়, আমাকে ফোন করে বললো, দাদা রেশন দোকান 20 কিলোর জায়গায় 16 কিলো করে দিচ্ছে। আজকের ঘটনা, আজকে সকালে ওই রেশন দোকানের ডিলারকে আমি ফোন করে উদম ঝেড়েছি। আমি বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে রক্ত উঠে যাচ্ছে লোকের জন্য কাজ করতে করতে, আর আপনারা এইসব কাজ করছেন। মেয়েটা ফোন করে বললো, দাদা 20 কিলো চাল দিয়েছে। আরে এটা তো করতে পেরেছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হাতটা মাথার উপর আছে, তৃণমূলের সিম্বলটা আছে ওর। ঠিক কথা। তো এইটাই যথেষ্ট, যা পেয়েছি যথেষ্ট। তুমি বলছিলে বাড়িতে সময় দিতে পারো না, এই জন্য ঝগড়া টগড়া হয় বউয়ের সাথে? হবে না কেন, অবশ্যই হবে, সবার পরিবারে হয়। কারণ তারা, মানে যেহেতু আমার পুরো পরিবার, আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার বউ, এরা 100% নন পলিটিক্যাল, আর আমি হচ্ছি 100% পলিটিক্যাল। তো প্রথমে আমি বোঝানোর চেষ্টা করতাম যে আমাকে জেলায় যেতে হবে, এই প্রোগ্রাম দিয়েছে যেতে হবে। এখন আমি বোঝানোটা ছেড়ে দিয়েছি, কারণ আমি বুঝতেই পেরেছি যে এটা বোঝানো সম্ভব না, তারা বুঝবে না, তাই বোঝানোটাই আমি ছেড়ে দিয়েছি। এখন আমার কাছে, আমার এখন মানুষের হৃদয় তো একটাই থাকে, কিন্তু লাংস দুটো থাকে, ফুসফুস দুটো থাকে, ডান দিক বাঁ দিক। আমার বাঁ দিকের ফুসফুস আমার পরিবার, আমার ডান দিকের ফুসফুস তৃণমূল কংগ্রেস। আমাকে দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। এরকমও তো হয়, ছুটি টুটি তো পাও মাঝে মধ্যে, সারাদিন বাড়িতে আছো, এরকমটা কি হয়? হ্যাঁ, অনেক সময় হয়। যারা বলে তৃণমূল কংগ্রেসের জন্য 24 ঘন্টা দৌড়চ্ছে, আমার মনে হয় খুব সঠিক কথা বলে না। তুমি যখন বাড়িতে সুযোগ পাও থাকার এক আধ দিন, তখন বাড়ির কোনো কাজ করো, এই রান্না বান্না করা বা বাড়ির অন্য কাজ করা? না, রান্না বান্না আমি জানি না। আমি একবার ট্রাই করেছিলাম, তাতে মানে প্রায় পেট খারাপ হতে আমার পরিবার বেঁচে গেছে। তো রান্না বান্না আমি করি না, আর আমি ট্রাইও করতে যাই না। যেটা আমি করি সেটা হচ্ছে, আমার একটা শখ আছে বাড়ি সাজানো।
একটু বাগানের কাজ দেখা, একটু রবিবার করে হাটে গিয়ে একটু ফুলের গাছ কিনে আনা, একটু অ্যাকুয়ারিয়ামের মাছ কিনে আনা, একটু খাঁচার পাখি কিনে আনা, এই 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 এইটুকু ছোট ছোট কাজ। এর বাইরে আর কোনো আমি ট্রাইও করি না অন্য কোনো কাজে। বই পড়ার সময় পাও? বই পড়ার সময় অবশ্যই পাই, কিন্তু বই পড়ার থেকেও যেটা আমি এখন যেটা করি সেটা হচ্ছে আমি সিনিয়র লিডার, সেটা যে দলেরই হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, ন্যাশনাল লেভেল এমপি যারা, তাদের বিভিন্ন রাজ্যে তাদের বক্তব্য, পার্লামেন্টের বক্তব্য, সেগুলো আমি খুব স্টাডি করি, সেগুলো আমি পড়াশুনো করি। কারণ আমি মনে করি যে আমার কাছে যখন কোনো চ্যানেল বাইট নিতে আসবে, সেটা ন্যাশনাল হোক, বেঙ্গলি হোক, হিন্দি হোক, আমার বেসিকটা জানা উচিত। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। তোমার থ্যাংক ইউ। রাজনীতিক জীবন বর্ণময় এটা আমি বলতে পারছি না, কারণ তুমি রাজনীতি শুরু করেছো অনেক পরে। লন্ডনের মতো জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়ে তুমি বাংলায় এসছো, তুমি একজন শিক্ষিত ছেলে। কখনো মনে হয়নি যে পরিবারে সবাই যেমন ক্যারিয়ার ওরিয়েন্টেড, আমি একটু ক্যারিয়ার গড়ি, রাজনীতি ছেড়ে দিই? একটু বিতর্কিত হয়ে যাবে, বাট মাঝে মাঝে মনে হয়, কারণ আমার মনে হয় ব্যক্তিগত স্তরে সিপিএম বিজেপিতে আমার যত না শুভাকাঙ্ক্ষী বা শত্রু আছে, তার থেকে আমি যদি এইভাবে বলি, আমার দলে আমার অতি শুভাকাঙ্ক্ষী অনেক বেশি। না, সে তো বুঝতে পারছি, সে খবর আছে। এবার সেই জন্যেই যখন নর্মাল কর্মী ছিলাম তখন পাড়ার লোকেরা শত্রু ছিল, তারপরে মুখপাত্র হলাম তখন আরেকটু বড় নেতারা শত্রু হলো। শত্রু বলবো না, ভুল কথা, ফেরত নিলাম কথাটা, শুভাকাঙ্ক্ষী হলো। আর এখন যখন ঠাকুরের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে, শীর্ষ নেতৃত্বের সাথে যখন ডাইরেক্ট কথা বলার একটা জায়গা হয়েছে, তখন এখন শুভাকাঙ্ক্ষীরা অনেক বড় মাপের। তো সেই জন্যে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তখন মনে হয় যে সম্মানটা হানি হচ্ছে পারফরমেন্সের নিরিখে নয়, সম্মানটা হানি হচ্ছে রাজনীতির নিরিখে, এবং কারুর উন্নতিটা চোখে লাগছে তার কারণে। সেই জন্য তখন মাঝে মাঝে মনে হয় এত কথা শোনার দরকার কি আছে? যা পড়াশুনো করেছি তাতে তো হেসে বাবা মা বা দাদু বাড়ি করে দিয়ে গেছে, মাথার উপরে তো ছাউনি আছে, জীবনে কোনোদিন মাংস ভাতের জন্য রাজনীতি করার দরকার পড়বে না। তখন মনে হয় চাকরি বাকরি করলেই হয়তো ভালো হতো। কিন্তু আমি আবার ভাবি যে যখন জীবনের এতটা বছর দলকে দিয়েছি, আর দিদি আশীর্বাদ তো আছেই, অভিষেক দা যেহেতু আমার লিডার, অভিষেক দার সাথে একটু ক্লোজনেসটা বেশি, কথা বলার সুযোগ হয় আমার, সেখানে অভিষেক দা সবসময় একটা কথা বলেন যে ইট ডাজ নট ম্যাটার হাউ মেনি টাইম ইউ ফল, তুমি কতবার মাটিতে পড়ে গেছো সেটা ম্যাটার করে না, তুমি কতবার উঠে দাঁড়িয়েছো সেটা ম্যাটার করে। তাই হারতে তো শিখিনি প্রবীরদা, তাই ঠিক আছে, ঝড়ঝাপটা তো আসবেই, কাটিয়ে যেতে হবে। তুমি শুভাকাঙ্ক্ষীদের কথা বলছিলে, তো এই শুভাকাঙ্ক্ষীদের দ্বারা বিরোধী দলে কখনো মার খেয়েছো? কারণ আমি শুনেছি এটা, যারা তৃণমূল কংগ্রেস করতো এই 2011-র আগে থেকে, তারা প্রত্যেকেই কেউ না কেউ এই শুভাকাঙ্ক্ষীদের দ্বারা আক্রান্ত হয়েছে। তুমি হয়েছো কখনো? আমি যেখানে থাকি এই জায়গাটা উত্তর কলকাতার কাশীপুর বেলগাছিয়া বিধানসভায়, এই জায়গাটা ছিল লালগড় বলা হতো। অবিভক্ত উত্তর কলকাতার সময় এটা পুরোটা ছিল
প্রয়াত সিপিএম এর দৌদণ্ড প্রতাপ নেতা সুভাষ চক্রবর্তীর জায়গা, তারপরে এখানের বিধায়ক ছিল রাজদেও গোয়ালা। লোকে এখন বলে না যে তৃণমূল অত্যাচার করে, তৃণমূল মারে। গ্রামে গঞ্জে এই হারমাদ লাল পার্টি কি অত্যাচার করেছে সেটা মানুষের ইতিহাস জানে। হাত কেটে নিয়েছে, গ্রাম ছাড়া করেছে, মুখে কই মাছ ঢুকিয়ে দিয়েছে, প্রসাব করে দিয়েছে, সাইবাড়ি রক্তমাখা ভাত থেকে নানুর ছোট আঙাড়িয়া কেশপুরে, আজকে 7 তারিখ নন্দীগ্রামে কিভাবে খুন করা হয়েছিল এই ইতিহাস সবাই জানে। আমি উত্তর কলকাতার মতো জায়গার ইতিহাস বলছি। আমার বাড়ি উত্তর কলকাতার, কলকাতা কর্পোরেশনের আন্ডারে। এখানে যখন কর্পোরেশন ভোট হতো রোজ সকালে একটা ডাক্তার পরিবার আমাদের বাড়ি, আমার আশেপাশে যা আমাদের জমি ছিল সেগুলো তো দখল করে নিয়েছে সিপিএম, ছেড়ে দিন। আমার বাড়িতে সকালবেলা 7টায় তালা মেরে চলে যেত, বিকেলবেলা 6টায় ভোটের পর আগে ইট মেরে বাড়ির সব কাঁচ ভেঙে দিত, তারপরে তালা খুলতো। আর আমার বাবা বুথে বসতো, ডাক্তার। আমার বাবাকে কলার ধরে থাপ্পড় মারতে মারতে বুথ থেকে বার করেছিল একজন ডাক্তারকে পাড়ার লোকেরা, এসে জোর করে আমার আশেপাশে জমি দখল করে নিয়েছিল, আমার দাদুর জমি নাম লিখিয়ে নিয়েছিল। আর আমি যখন প্রথম তৃণমূল কংগ্রেস শুরু করি 2010-এর শেষের দিকে, মানে তখন একদম জাস্ট বাবার হাত ধরে মমতা ব্যানার্জি, ওই আবেগ, মমতা ব্যানার্জি করব, দিদিকে এত মারছে, মানে ওই যে একটা মহিলা রোজ বাড়ির থেকে বেরোচ্ছে তাকে এইভাবে মারছে, এটা না নেওয়া যায় না। একটা মহিলাকে এইভাবে মারছে শালা, মানে আমি একটা মুখ খারাপ করি না, এটা নেওয়া যায় না, মনে লাগে। মমতা ব্যানার্জি, আমার বাবাও তখন মানে দিদির বাইরে কাউকে চেনে না, মানে ভগবানকেও চেনে না তখন। তো বাবার হাত ধরে প্রথম বুথে বসতে গেছি, এই আমার বাড়ির পাশে বুথ। মার শুরু হলো, হঠাৎ কিছু ছেলে ঢুকলো লাল পার্টির, মার আমাকে টেনে নিয়ে বাইরে মারতে মারতে দেখলাম বাইরে আবার কিছু ছেলে হকি স্টিক নিয়ে চলে। আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে আমার বাঁ চোখের ওপরে এই যে দাগটা আছে, এখানে একটা হকি স্টিক এসে লাগলো, আমি এইভাবে ধরে বসে পড়লাম। 1 ইঞ্চির জন্য আমার এই চোখটা বেঁচে গেছে, নইলে চিরজীবনের জন্য অন্ধ হয়ে যেতাম, এক চোখ কানা হয়ে যেতাম। এখানে হকি স্টিক মেরেছিল, 7টা সেলাই পড়েছিল। এই তো ইতিহাস। আমাদের অনেক ইয়াং ছেলে পুলে 16-র পর থেকে এসছে দলে, অনেক ভালো কাজ করছে, দুর্ধর্ষ কাজ করছে কিছু ছেলেপুলে, কিন্তু এটাও ফ্যাক্ট তারা কোনোদিন একটা গালে চড়ও খায়নি। আমরা কলকাতার ছেলে হয়ে মার খেয়েছি, আমার বাবা কলকাতার ডাক্তার হয়ে, বিআর সিং এর ডাক্তার, তাকে রাস্তায় ফেলে লাথিয়েছে সিপিএম। তাহলে আমি কল্পনারও বাইরে যে গ্রামাঞ্চলে এরা কি করেছে, প্রান্তিক গ্রামে এরা কি করেছে। না, তুমি যে কথা বললে রিজু, একটা কথা খুব ভালো লাগলো যে সত্যি যারা 2016-র পরে এসছে বিশেষ করে, তারাই তো আজকে, তাদেরই তো রমরমা তৃণমূলের, আর পুরনো কর্মীদের এরা হারিয়ে যাচ্ছে। দেখুন, আমি একটা কথা, যখন এই কিছুদিন আগে বিজয়া সম্মিলনী হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে একটা লিস্ট করে কিছু তৃণমূলের নেতৃত্বকে পাঠানো হয়েছিল জেলায় জেলায় বিজয়া সম্মিলনী করার জন্য। তো আমি 17টা না 19টা, আমার ঠিক মনে হয় 19টা মনে হয়, সভা করেছিলাম পুরো বাংলা জুড়ে। পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, নন্দীগ্রাম, লাস্ট সভা ছিল আমার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে, পুরো হাসনাবাদ ইত্যাদি ইত্যাদি জায়গায় করেছিলাম। আপনি আমার কোনো ভিডিও, সবকটা এআইটিসিতে, জেলার এআইটিসিতে লাইভও হয়েছিল, আপনি যদি একটা ভিডিও তুলে দেখেন, আমি সেখানে একটা কথা প্রথমেই বলেছি যে আজকে যে মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি ভাষণ দিচ্ছি, এই মঞ্চটা যারা তৈরি করেছে তারা দুর্ভাগ্যক্রমে মঞ্চের নিচে বসে আছে বা গোসা করে বাড়িতে বসে আছে। তাদের ফেরত আনতে হবে, তাদের সামনে রেখে আমরা জুনিয়ররা রাজনীতি করব, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে হবে। আর এটা শুধু আমার কথা না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কিন্তু আর কবে, আর কবে? এবার সেটা কিভাবে কে নিচ্ছে আমি জানি না দাদা, কিন্তু আমি মনে করি যারা তৃণমূলের ফুল ফুটিয়েছে, যে তৃণমূল কংগ্রেস আজকে বটবৃক্ষে পরিণত হয়েছে, যার ছায়ায় আজকে আমরা নেতা, যারা মার খেয়েছে, যারা বাড়ি ছাড়া থেকেছে, যাদের জন্য আমরা ভাষণ দিতে পারছি, আমি যদি তৃণমূলের কর্মী হয়ে তাকে সম্মান না দিতে পারি, তাহলে আমার থেকে বড় বেঈমান কেউ না। কিন্তু এই বেঈমানিটাই তো চলছে সারা রাজ্যে। এবার আমি আমার দায়িত্ব নিতে পারি দাদা, আমি বাকিদের কি করে বলবো? কিন্তু আমি তোমায় বলছি, বারংবার সার্বজনীন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন বটে, কিন্তু তার তো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা
জেলার নেতারা শুনছেন না? আমি সেটা তো জেলার নেতাদের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আমার এইটুকু ধারণা, আমার এইটুকু বিশ্বাস যে যারা 34 বছরের হারমাত পার্টিকে সরিয়ে আজকে তৃণমূলকে স্থাপনা করেছে, তাদের সামনে এইসব বিজেপির মতো 2 টাকার দল কোনো ফ্যাক্টর না। তাদেরকে যদি সামনে রেখে লড়াই করা যায়, আমার মনে হয় তাদের মানটা যদি ভাঙানো যায়, তাদেরকে গিয়ে প্রণাম করে যদি আবার মাঠে ফেরত আনা হয়, তৃণমূলেরই ভালো হবে, মানে ক্ষতি তো হবে না কিছু। ভালো তো হবে, সেই আবার একই প্রশ্ন, কবে হবে? হবে না আমি জানি, আপাতত আমি এটা তো তোমার- আশা করবো, আমি তো দৃঢ় বিশ্বাসী যে এটা হওয়া উচিত। উচিত না যাক গে, আমরা রাজনীতির প্রসঙ্গ ছাড়ি এবার। গান টান শোনো সময় পাও? হ্যাঁ, একদম একদম। কি ধরনের গান শোনো? যদি আমি বলি, আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, অল্প বিস্তার শুনি, বেশি শুনি না। আমি নিজেকে বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল প্রমাণও করতে চাই না, কারণ ওই সকল বুদ্ধিজীবী আর ইন্টেলেকচুয়াল হলে কত জিবি লাগে আমি জানি না দাদা। আমি একটা পিএইচডি করা ছেলে, সামান্য জিবি, জিবি না হলে এমবি আছে আমার। আমি একটু আধুনিক বাংলা গান পছন্দ করি। নতুন সিনেমায় যে গানগুলো আসছে, যেমন দেবের একটা সিনেমা আছে খাদান, দেব আমার বন্ধু, খুব ভালো গান আছে। সন্তানে কিছু ভালো গান আছে। আরো নতুন নতুন যে সিনেমাগুলো আসছে, আধুনিক বাংলা গান আমি পছন্দ করি। অনুপম, ওর গান আমি পছন্দ করি। নচিদা আমার পাড়ায় থাকে, নচিদার বিরাট ভক্ত আমি, নচিদার গান আমি পছন্দ করি। রূপম ইসলাম, আই এম আ বিগ ফ্যান অফ রূপম ইসলাম। হিন্দি অরিজিৎ সিং, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, অফকোর্স। আর ইংলিশ গানে আমি একটু পুরোনো দিনের ইংলিশ গান শুনি, কোল্ড প্লে, পুরোনো একটু ওল্ড রক, ওল্ড রক যেটাকে বলে। কারণ যেহেতু আমি ইংল্যান্ডে ছিলাম 6 বছর, একটা তো তার প্রভাব আছে। তো ইয়েস, বনি এম, মডার্ন টকিংস, এই ধরনের। ইয়েস অফকোর্স, অফকোর্স ইউটুর গান, বনি এম, এদের গান, স্ট্রিংসের গান, ঠিক আছে, অফকোর্স ইয়েস। এখন এগুলো কি ইউটিউবেই দেখো? আর তো দেখার জায়গা নেই, আর তো কোথাও হয় না। আর স্পটিফাই আছে, স্পটিফাই। ইউটিউব বলতে মনে পড়লো, তোমার একটা ইউটিউব চ্যানেলও আছে। হ্যাঁ। আমি দর্শকদের বলে রাখি যে রিজুর যে ইউটিউব চ্যানেল আছে সেটা দেখার জন্য আমরা নিচে লিংক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা রিজুর ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন, দেখতে পাবেন ও কী ধরনের অনুষ্ঠান করছে, বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে অনুষ্ঠান করে। তবে আমি দর্শকদেরকে অনুরোধ করব, যদি আপনাদের রিজুর চ্যানেল ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখুন এবং রিজুর পাশে থাকুন, যাতে রিজুর বক্তব্য আপনাদের কাছে ও সময় মতন প্রতিদিন পৌঁছে দিতে পারে। থ্যাংক ইউ। আমি তোমাকে হঠাৎ ইউটিউবে এলে কেন? কারণ আমার একটা জিনিস মনে হচ্ছে, যখন থেকে তোমাকে দল মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছে তখন থেকেই তুমি ইউটিউবে ঝুঁকেছো। মানে নিজের বক্তব্যটা কি বলতেই হবে, লোককে জোর করে গেলাতেই হবে? দল কি আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছে? হ্যাঁ, নতুন যে দেখছি মুখপাত্র, তাতে তুমি নেই, দেখতে পাচ্ছি না টিভিতে। আমি যতদূর জানি দলের প্রোটোকল অনুযায়ী যতক্ষণ না নতুন কোনো লিস্ট বেরোচ্ছে, তালিকা বেরোচ্ছে, ততদিন আমি মুখপাত্র। আমি আমার মনে হয়, আমার কাছে যেটুকু খবর আছে, হ্যাঁ অবশ্যই অনেক নতুন মুখ এসছে, তারা অত্যন্ত ভালো কাজ করছে। এবার তারা, আমি বলছি ভালো কাজ করছে, এবার তারা ভালো করছে খারাপ করছে সেটা মানুষ বিচার করবে। অভিষেক দাও সেদিন বলেছে তাদের যোগ্যতা তাদের প্রমাণ করতে হবে। আমার যোগ্যতা আর প্রমাণ করার দরকার আছে কিনা সেটাও বাংলার তৃণমূলের সমর্থক কর্মীরা বলবে। কিন্তু আমি যতদূর জানি আমি এখনো তৃণমূলের মুখপাত্র। হ্যাঁ, টিভিতে যাচ্ছি না, ফ্যাক্ট, টিভিতে যাচ্ছি না, কিন্তু আমি এখনো দলের মুখপাত্র। আর এই যে ইউটিউব চ্যানেলের কথাটা বললে, আমি মনে করি যেহেতু আমি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, আমি প্রতি শনিবার মা কালী, দক্ষিণাকালী মন্দিরে গিয়ে পুজো দিই। আমার বাড়ির থেকে কালীঘাট যেতে যত মন্দির পড়ে সবকটা মন্দিরকে আমি সম্মান করে এরকম করি, কিন্তু পুজো দিই না কোথায়। পুজো কিন্তু আমি কালীঘাট মন্দিরেই দিই। ঠিক একইভাবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, আমি ওপেন ক্যামেরার সামনে বলছি, আমি অন্য কোনো কারুর কাছে গিয়ে দরবার করি না। তো সেই জন্য আমার মনে হয়েছে কুচবিহার থেকে কাকদ্বীপ বহু তৃণমূলের কর্মী সমর্থক আছে যারা আমার কথা শুনতে চায়, জানতে চায় যে একটা ঘটনা ঘটলে তার পেছনে আমার বক্তব্য কি। যেমন আমি আমার চ্যানেলে বলছি, অরূপদা থেকে শুরু করে, দেবাংশু থেকে শুরু করে, সুদীপ থেকে শুরু করে, সবারই এরকম পকেট কিছু মানুষ আছে যারা এদের বক্তব্য, এদের বিশ্লেষণ শুনতে চায়। সেরকম তোমাদের আশীর্বাদে আমারও কিছু কর্মী সমর্থক, ভালোবাসা, শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার বক্তব্য, আমার বিশ্লেষণ শুনতে হয়। এবার তারা যদি টিভিতে না শুনতে পায়, তাদের কথাতেই, তাদের অনুরোধেই, সেই ভাইদের, দাদাদের, কাকাদের অনুরোধেই আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। 24শে নভেম্বর খুলেছিলাম।
আজকে 7ই ডিসেম্বর, প্রায় 1890 মতো সাবস্ক্রাইবার হয়েছে, মানে যেটা আমার কাছে বিশাল ব্যাপার। আর আমি তাতে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটছে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে 5-6 মিনিটের ভিডিও করি, আমার বক্তব্যটা মানুষের কাছে তুলে ধরতে চাই, সেটা মানুষ আশীর্বাদ করছে, দেখছে, এইটুকুই। তুমি বলছো তুমি আর এর সাথে একটা জিনিস আরেকটু অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি কোথাও যাই না, সেহেতু একটা ডানপন্থী দলে নিজের মার্কেটিংটা তো নিজেই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপর আছে, বাকি পুশ করার তো কেউ নেই, তাই নিজেরটা নিজেকে করতে হবে। তুমি বলছো দলের মুখপাত্র আছো, কিন্তু মুখপাত্র হিসেবে তোমাকে টেলিভিশনে আর দেখতে পাচ্ছি না, কেন যাচ্ছ না? নতুন যারা এসছেন তাদেরকে দল সুযোগ দিচ্ছে। আমরা তো 2017 সাল থেকে 2024 সালের শেষ অবধি প্রায় ব্যাটিং করলাম। আমরা তো 19-এর লোকসভাও দেখলাম, ঠিক। আমরা তো 21-এর বিধানসভা দেখেছি, আমরা করোনা দেখেছি, আমরা আরজিকর দেখেছি, আমরা তো অনেক কিছুই দেখলাম। নতুনকে সুযোগ দিচ্ছে, খুব ভালো। নতুনদের তো সামনে আনতেই হবে, আরো টিম বড় করতে হবে, তাদেরও ট্রেন করতে হবে। আমরা তো পিটিয়ে 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 একটা লোহা এখন তলোয়ার হয়ে গেছে। যারা আরো টিম বড় করতে হবে, দল বড় হচ্ছে, আরো অনেক মুখপাত্র লাগবে, তাদের তো ট্রেনিং দিতে হবে। এটাই তো কোনো অসুবিধা নেই। তুমি 3টে ভাষা খুব ভালো বলো, বাংলা, হিন্দি, ইংরেজি। আমরা ইংরেজি হিন্দিতে সেভাবে মুখপাত্র পাচ্ছি না ন্যাশনাল চ্যানেলগুলোতে। সেভাবে তৃণমূলের মুখপাত্র যারা যাচ্ছেন, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তারা ঠিক কম্পিটেন্ট নন, যোগ্য নন। এরকম লোকও যাচ্ছে। তুমি সুযোগ করে দিতে গিয়ে কি তৃণমূলেরই ক্ষতি করা হচ্ছে না? তৃণমূল কংগ্রেস দলের সিদ্ধান্ত শিরোধার্য। আমি একটা কথা বলছি, এটা জানি না বিতর্ক কি হবে না হবে। আমি আর কুণালদার একটা ডায়লগ আমি বলবো এখানে। আমি দলের শৃঙ্খলা পরায়ণ কর্মী, কিন্তু আমি শৃঙ্খলবদ্ধ নয়। মানে তুমি কুণাল ঘোষের কথা বলছো? কুণালদার ডায়লগটা আমি নিলাম। ইমিটেশন ইজ দ্য বেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। মরা সৈনিকের পাঠ রিজু দত্তকে দিয়েও করানো যাবে না। মানে তুমি বলছো, মানে তোমার কথা অনুযায়ী, এটা মানে আমি অনেক জায়গায় বলে থাকি, কর্মী হতে রাজি, কর্মচারী হতে রাজি না। অ্যাবসলিউটলি। আবার সেই প্রথম কথা, আমি তো সংসার চালাতে দল করি না, আমি আবেগে দলটা করি। আমি দিদিকে দেখে, অভিষেক দাকে দেখে দল করি। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, দিদি তো সর্বা মাথার ওপর আছে, সেটা একমাত্র অভিষেক ব্যানার্জির জন্য। এটা আমার বলতে কোনো লজ্জা নেই। আমার ব্যক্তিগত শুরু এবং শেষ অভিষেক ব্যানার্জি, আর সর্বোপরি মমতা ব্যানার্জি। তাদের জন্যই তো আজকে আমি এখানে এই জায়গাটায় পৌঁছেছি। তো আমি তাদেরকে দেখে দলটা করি। আমি যদি ভুল করি, দল বিরোধী কোনো কাজ করি, দল আমাকে সরিয়ে দিতে পারে, দল আমাকে যা পানিশমেন্ট দেওয়ার আমি সেটা তাদের জুতো মাথায় নিয়ে আমি ক্ষমা চাইতে রাজি আছি। কিন্তু আমি তো কর্মচারী নয়, আমি তো কিছুর বিনিময় দল করছি না। প্রবীরদা, আমি খোলাখুলি বলছি, এর মধ্যে আমার বলতে কোনো রাগ ঢাক নেই। আমি দলের স্বার্থে যা করতে বলবে তাই করবো। আমায় যদি কালকে দল বলে তুমি ছামবাজার মোড়ে 24 ঘন্টা দলের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি দাঁড়িয়ে থাকবো। আমাকে যদি বলে তোমার হাওড়া জেলায় গিয়ে 10টা দেওয়াল তোমাকে চুনকাম করে লিখতে হবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমি লিখবো। আমাকে যদি বলে বিটি রোডের মোড়ে 1 কিলোমিটার তোমাকে রাত্রেবেলা নিজের হাতে ফ্ল্যাগ বাঁধতে হবে, আমি বাঁধতে রাজি আছি। আমি দলের কর্মী, দল করতে এসছি। আর আমি মিটিং করে, মিছিল করে, ইনকাম সার্টিফিকেট লিখে আজকে এই জায়গায় এসছি। আমার বাবা মা নেতা মন্ত্রী নয় যে বাবা মায়ের সাথে পেছন পেছন ঘুরে আমার ফোকাস হয়েছে, বা কারুর আশীর্বাদে আমাকে কেউ মুখপাত্র করেছে, না। আমি আমার পারফরমেন্সের নিরিখে মুখপাত্র হয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় মুখপাত্র করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মান্যতা দিয়েছে যে হ্যাঁ, এর মুখপাত্র হওয়ার যোগ্যতা আছে। কমপ্লিটলি বেসড অন মাই পারফরমেন্স, নট বেসড অন এনি রেকমেন্ডেশন। এটা আমি জোর গলায় বলছি। আমরা রিজুর সাথে কথা বলছি। রিজু, একটা শেষ প্রশ্ন করবো। আমাদের এনকে ডিজিটালের দর্শক, একদম, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি একটাই কথা বলবো এনকে ডিজিটালের দর্শকদের। প্রথম কথা, প্রবীরদা আমার যা প্রমোশনটা করলো, কেউ করে না। এটা প্রমোশন নয়। আজকের দিনে কেউ এটা করে না। আমি কৃতজ্ঞতা জানাই এনকে ডিজিটালের কর্ণধার প্রবীর বিশ্বাসকে, এবং এনকে ডিজিটালের দর্শকদের বলবো যে বহু পোর্টাল আছে ইউটিউবে যারা প্রো তৃণমূল খবর করে, আবার বহু পোর্টাল আছে যারা অ্যান্টি তৃণমূল খবর করে। আমি শুধু দর্শকদের অনুরোধ করব, যদি সঠিক খবরটা জানতে হয়, নির্ভেজাল
নিজের শিরদাঁড়াটাকে কোথাও বন্ধক না দিয়ে নির্ভেজাল সঠিক খবর যদি দেখতে হয়, বাংলার খবর যদি দেখতে হয়, বাংলার রাজনীতিটা যদি বুঝতে হয়, তাহলে টিভি ডিজিটালের পর্দায় চোখ রাখুন, টিভি ডিজিটালটা দেখুন। এখানে কিন্তু যে খবরটা দেখানো হয় সেটা তৃণমূলের প্রো খবর হলেও ন্যায্য স্বচ্ছ, তৃণমূলের অ্যান্টি খবর হলেও ন্যায্য স্বচ্ছ, কারণ প্রবীর বিশ্বাস বা টিভি ডিজিটালের শিরদাঁড়াটা কোথাও বন্ধক দেন। অনেক ধন্যবাদ রিজু আমাদের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ প্রবীর। দর্শকদের জানিয়ে রাখি, আজকে 7 তারিখ, কিন্তু আপনারা অনুষ্ঠানটা দেখতে পাবেন রবিবার, তাই এই তারিখের গন্ডগোলটা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।